আসসালামু আলাইকুম, আমি শাকিব ইসলাম। তো আজকে আপনারা শিখাবো যে কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে করতে হয়। তো কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য প্রথমত কিছু রুল জানতে হবে, এরপর প্র্যাকটিস করতে হবে। প্রথম হচ্ছে টু ডট ডট টু। কখনো যদি বাক্যের মধ্যে টু ডট ডট টু থাকে তখন টু এর পর বারো একটা প্রেজেন্ট ফর্ম বসবে। এটাই শুধু বারোর ফর্ম। টু ডট টু এর পরে শুধু টু এর পর শুধু বারবার একটা প্রেজেন্ট ফর্ম বসবে, উত্তর হয়ে যাবে। তো আপনি অর্থটা বুঝে একটা বারো প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। বাক্যে যদি দেখা হচ্ছে বাক্যে যদি কখনো টু ডট টু থাকে তখন আমাদেরকে টু এর পর একটা ভার্ব ফর্ম বসাতে হবে। উদাহরণ, দ্য ম্যান ইজ টু ওল্ড। একজন ব্যক্তি যদি অনেক বয়স্ক হয় তাহলে সে কি করতে পারবে না। দ্য ম্যান ইজ টু ওল্ড, একজন ব্যক্তি অনেক বয়স্ক তাহলে সে কি করতে পারবে না, মানে এই অর্থটা প্রকাশ করে। টু ডট টু এর বেলায় কখনো যদি কোনো একটা সামনে এই টু এর সামনে একটা সেন্টেন্স আছে, দ্য ম্যান ইজ টু ওল্ড, অনেক বয়স্ক, তাহলে অনেক বয়স হলে কি হবে, সে হাঁটতে দুর্বল হবে, সে খেলতে পারবে না, সে ঘুমাতে পারবে না, সে ভালো করে পড়তে পারবে না। তাহলে দ্য ম্যান ইজ টু ওল্ড, ব্যক্তিটি অনেক দুর্বল। টু ওয়াক, হাঁটতে, সে হাঁটতে অনেক দুর্বল। যেহেতু সে অনেক বৃদ্ধ তাহলে সে কি হাঁটতে অনেক দুর্বল হবে। দ্য ম্যান ইজ টু ওল্ড, অনেক বয়স্ক। টু রান তো তাহলে সে দৌড়াতেও সে কি হবে, কষ্টকর, তার জন্য দৌড়াতে কষ্টকর হবে। এত কিছু বোঝার দরকার নেই। টু এর পর একটা বারবার প্রেজেন্ট বসাবেন ওই বাক্যের অর্থ অনুযায়ী। দ্য ম্যান ইজ টু টু ওল্ড, একজন ব্যক্তি যদি বয়স্ক হয় তাহলে সে কি করতে পারবে না, সে দৌড়াতে পারবে না। টু ওয়াক, টু রান, টু প্লেইং, টু এক্সারসাইজ, এরকম। তো এখন আসেন একেবারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সো ডট দ্যাট, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের মধ্যে আমরা পেয়ে থাকি। সেটা হচ্ছে কখনো যদি আমাদের সো ডট ডট ড্যাট থাকে তখন আমাদের কি প্রথমত বাক্যটা যে সো ডট 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 ড্যাটের আগে যে বাক্যটা আছে যদি প্রেজেন্টে থাকে তাহলে একটা উত্তর, আর যদি ফার্স্টে থাকে আরেকটা উত্তর। যদি প্রেজেন্টে থাকে তখন আমরা উত্তরটা লিখব সাবজেক্ট প্লাস ক্যান নট। এবার একটা বারবার প্রেজেন্ট ফর্ম বসাই দিব। প্রেজেন্টে থাকলে সাবজেক্ট ক্যান নট বারবার প্রেজেন্ট ফর্ম, আর যদি অতীতে থাকে তাহলে হচ্ছে শুধু ক্যানে যায় কুড হয়ে যাবে, আর সব কিছু আগের মতোই। যেমন বলা হয়েছে যে হি ইজ সো উইক, সে অনেক দুর্বল, আগের মতোই সে অনেক দুর্বল, তাহলে দুর্বল সে কি করতে পারে না, কি করতে পারে না। হি ইজ সো উইক, সে অনেক দুর্বল, তাহলে দুর্বল ব্যক্তি কি করতে পারে না, ভালো করে খেলতে পারে না বা হাঁটতে পারে না। তাহলে আমরা লিখবো যেহেতু এটা হি ইজ সো উইক তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকার কারণে আমরা এই নিয়মটা ফলো করবো, সাবজেক্ট প্লাস ক্যান নট ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে হি ইজ সো উইক, সে অনেক দুর্বল, দ্যাট হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে হি, এটা হচ্ছে সাবজেক্ট, ক্যান বসাইলাম, নট বসাইলাম, উইক বসাইলাম। তাহলে আমরা প্রথম অংশটা লিখবো যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা সাবজেক্ট প্লাস ক্যান নট, বাকি অংশ লিখে দিব আমরা বার প্রেজেন্ট ফর্ম একটা লিখে দিলে হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি মডেলক দিলে বার প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে হি ইজ উইক, সে অনেক দুর্বল, তাহলে দুর্বলে কি করতে পারবে না, সে খেলতে পারবে না, সে ঘুমাতে পারবে না, সে পড়তে পারবে না। মানে একটা জিনিস আপনি শুধু রুলস অনুযায়ী লিখলে আপনার হয়ে যাবে। এরপরে যদি একই বাক্য যদি অতীতে থাকতো, শি ওয়াজ সো উইক, সে ছিল অনেক অসুস্থ, অসুস্থ তিনি ছিলেন, তাহলে অসুস্থ থাকাকালীন সে কি করতে পারতো না, দৌড়াতে পারতো না। তাহলে হি কুড নট প্লে, সে খেলতে পারতো না। আমরা যদি লিখি কুড নট না, আমরা লিখতে পারি শি কুড নট রান, সে দৌড়াতে পারতো না। তাহলে আমরা দেখবো যে কখনো মডেল অক্সিলারি আমরা যদি সো দ্যাট ডট ডট দ্যাট থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে তখন আমরা একটা উত্তর লিখবো, ফার্স্ট থাকলে একটা উত্তর লিখবো। তো প্রথমত আমাদের এই জিনিসটা রুল নাম্বার 2টা আমরা শিখতে পারলাম। এবার আসেন রুল নাম্বার 3। রুল নাম্বার 3 বেলা একই। এখন আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, এই শব্দগুলা হচ্ছে ইন অর্ডার দ্যাট যাতে, যেন, প্রোভাইড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এর অর্থ হলো যদি, মানে এটা ইফ বোঝায়। এই শব্দ তিনটা ধারা ইফ বোঝায়। তো ইফ যখন আমরা পড়বো তখন এটা চলে আসবে। এরপর আমরা প্রথম এটা আমাদের সকল বোর্ডেই মোটামুটি আসে, সেটা হচ্ছে লেস্ট যদি থাকে। এই লেস্ট শব্দের দ্বারা নৌতবা বোঝায়, নৌতবা, তুমি ভালো করে পড়ো, লেস্ট নৌতবা কি একটা অর্থ লিখতে হবে, বিপরীত একটা অর্থ লিখতে হবে। লেস দ্বারা নতুবা বোঝায়, তাই উত্তর যদি উত্তরের বেলা আমরা কি লিখবো, একটা সাবজেক্ট থাকবে, এরপর শুড বা মাইট থাকবে, এরপর নেগেটিভ সেন্টেন্স একটা নেগেটিভ এক্সিটিভ এটা লিখে দিব। লেস্ট দ্বারা নতুবা বোঝায়, যেরকম আমাদের ইউ ওয়াক লেস্ট, তুমি হাঁটো,
তুমি হাঁটো, তো ইউ ওয়াক ফাস্ট, ফাস্ট লিখতে পারি, ইউ ওয়াক ফাস্ট। তুমি দ্রুত হাঁটো, মানে দ্রুত হাঁটো, কেন হাঁটো? নৌতবা ইউ শুড, ইউ শুড মিস স্কুল বাস, তুমি স্কুল বাসটা মিস করবা, বা তুমি তোমার ট্রেন পাবা না, এরকম। তখনও যদি উত্তরের বেলা আমরা সাবজেক্ট আনবেন, এরপর শুড দিবেন বা মাইট দিবেন, আপনার ইচ্ছা। শুড দেওয়াই আমরা বেশি দিয়ে থাকি, সাবজেক্ট দেওয়ার পর শুড দিবেন, এরপর একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ লিখবেন। এখন আমি বলতে পারি ইউ লার্ন স্ল্যাশড, ইউ লার্ন স্ল্যাশড, তুমি ভালো তুমি পড়ো, তুমি পড়ো, নতবা ইউ শুড, শুড শুড মিস জিপিএ 5, তুমি জি5 মিস করবা। তাহলে মিস দিয়ে আমরা লিখলাম, বা ইউ ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, এরকম আমরা শুডের পর একটা বার আমরা একটা কি দিব, একটা নেগেটিভ এডজেক্টিভ দিব, বা শুডের পর আমরা একটা নেগেটিভ বার্ব দিব। খেলা শেষ, লেস দিয়ে আমরা শিখে ফেললাম। এবার আসেন আনলেস। আনলেস অর্থ হচ্ছে যদি না, নতুবার মতোই, যদি না, এর উত্তর হবে একটি নেগেটিভ সেন্টেন্স। এটা ফিউচার, এখন যদি ফিউচার দিয়ে আপনি উত্তর দিতে পারেন, যদি ফিউচারকে বোঝায়। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি পড়ো মনোযোগ দিয়ে, তুমি পড়ো মনোযোগ দিয়ে, যদি না, যদি না তুমি, এইভাবে করতে বলতে পারেন যদি না তুমি, আনলেস দ্বারা যদি না বোঝায়, আনলেস দ্বারা যদি না বোঝায়। যদি না তুমি পড়ো ভালো করে, ভালো না করে ফেলে কি দিব, ইউ উইল নট ইউ উইল নট গেট, ইউ উইল নট গেট জিপিএ 5, ইউ উইল নট গেট জিপিএ 5, বা ইউ উইল নট পাস ইন এক্সাম। তাহলে এটা যেহেতু এখানে ভবিষ্যৎ পরিকল্পনা দেখা যায়, আমরা ভবিষ্যতের পরিকল্পনা বোঝাচ্ছে, তাই আমরা একটা ভবিষ্যৎ নিয়ে একটা প্রেজেন্ট ফিউচার টেন্স দিয়ে একটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে একটা বাক্য তৈরি করে রেখেলাম। তাহলে যদি না, যদি মানে আনলেস যদি উত্তর দেওয়া থাকে, সরি আনলেস যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, আমরা একটা নেগেটিভ সেন্টেন্স মেক করে দিব। সেটা যদি আমাদের ভবিষ্যতে বোঝায়, তাহলে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্স ধারা করব। তো আসেন আরেকটা হচ্ছে, এবার যদি আরেকভাবে দিতে পারে স্যাররা, যদি আমাদের উত্তরটা সামনে দিয়ে প্রশ্নটা পিছনে লিখতে, মানে উত্তর হিসেবে প্রশ্নটা লিখতে বলে। যেমন ইউ উইল নট গেট জিপিএ 5, তুমি জিপিএ পাবে না। কখন আমি জিপিএ পাবো না? যখন আনলেস, আনলেস যদি না আই রিড, সরি ইউ উইল নট গেট জিপিএ 5, তুমি জিপিএ পাবে না, তুমি পাবা না। কখন পাবো না? যদি আনলেস, যদি না, যদি না ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি ভালো করে পড়ো, আনলেস যদি না ইউ রিড অ্যাটেন্টিভলি। তাহলে এই প্রশ্নটা উত্তরের জায়গা দিয়ে দিছে, আর উত্তরটা প্রশ্নের জায়গা দিয়ে দিছে, এরকমও হতে পারে। ইউ উইল নট গেট জিপিএ 5, তুমি জিপিএ পাবা না, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি। তাহলে এই আনলেস দ্বারা দুইভাবে প্রশ্ন করতে পারে। 5 নাম্বার রুল হচ্ছে ডু অলদো, বা ডু অলদো বা ইনস্পাইট, ইনস্পাইট অফ আর ডেসপাইট। ইনস্পাইট অফ, ডু অলদো, ইনস্পাইট অফ, ডেসপাইট অর্থ হলো যদিও বা সত্ত্বেও, এটির বেলায় বিপরীত সেন্টেন্স বসে। এখন একজন ব্যক্তি ধনী, আমরা মনে করি সে দয়ালু হবে, কিন্তু এখানে ধনী কিন্তু দয়ালু না, এরকম হবে। যেমন দো হি ইজ রিচ, যদিও সে ধনী, ধনী হওয়ার সত্ত্বেও কি হতে পারে, সে খারাপ হতে পারে। হি ইজ নট কাইন্ড, বা হি ইজ ইজ আগলি, সে কুৎসিত। মানুষ কখনো কুৎসিত হয় না, মানুষের মানুষের যার স্বভাব যেরকম বা যার চরিত্র যেরকম, ওই মানুষকে তা মনে করে। দো হি ইজ রিচ, যদিও সে ধনী। হি ইজ নট কাইন্ড, বাট হি ইজ নট অনেস্ট, এরকম বলতে পারি। যে এখন আমাদের কখনো যদি দো দ্বারা দো অলদো ইনস্পাইট অফ ডেসপাইট ধারা বাক্য থাকে, তাহলে বাক্যের প্রথম অংশটার বিপরীত একটা অর্থ বসবে। এখানে এরকমও দিতে পারতো, দো যদিও হি ইজ পুয়ার, যদিও সে পুয়ার, পুয়ার হলে মানুষ মনে করে যাতে খারাপ, কিন্তু না, সে ভালো হতে পারে। হি ইজ অনেস্ট। তাহলে গেল। এখন আসলে একটা নো সুনার হ্যাড যুক্ত বাক্যে, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড যখন বাক্যে থাকবে, তখন এই বাক্যটা, প্রশ্নের বাক্যটা থাকে ফার্স্ট পারফেক্ট টেন্সে, উত্তরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তো বাক্য এখন নো সুনার হ্যাড দ্বারা কি বোঝায়, যেতে না যেতেই। তখন আমাদের
কমার জায়গায় এখন প্রশ্নটা এই নো সুনার হ্যাড একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের বেলা আমরা জানি দুইটা ক্লজ থাকে, একটা স্বাধীন, একটা হচ্ছে পরাধীন। তাহলে এখানে বলা হচ্ছে নো সুনার হ্যাড, আমি যেতে না যেতেই, আই নো সুনার হ্যাড আই গন আউট ফ্রম গন আই গন আউট ফ্রম হোম, আমি ঘর থেকে বাইর হতে না হতেই, দেন হি কাম। উত্তরটা আমি বলবো, সমস্যা নেই। নো সুনার হ্যাড আই গন আউট, এটা দেওয়ার পরে ধরেন ডট ডট দিয়ে দিল, বাট এটা খালি একটা দিয়ে দিল, তখন আপনি এখানে একটা কমা দিবে। তারপরে আপনি নো সুনার হ্যাড আই গন আউট ফ্রম দ্য হোম দেওয়ার পরে কমার জায়গায় লিখবেন দেন লেখার পরে এখন আপনাকে একটা ফার্স্ট টেন্স দিতে হবে, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিতে হবে। তাহলে আপনি ধরেন যেতে না যেতেই আপনার বন্ধু চলে আসলো আমার বাড়িতে। অনেক সময় দেখা যেতে পারে, অনেক সময় মেহমান আমরা যাওয়ার পরে আসে, তো আপনি কল দিয়ে বলেন, মামা আমি যেতে না যেতেই তুমি চলে আসছিলে। নো সুনার হ্যাড আই গন আউট ফ্রম দ্য হোম দেন ইউ কেম, তুমি এসেছিলে। তাহলে কখনো যদি নো সুনার হ্যাড থাকে তখন যেতে না যেতেই বোঝায়, এবং এই বাক্যটা ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকে, উত্তর আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট দিব। তো তখন একটা কমার জায়গায় দেন বসে এরপর একটা উত্তর লিখতে হবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে। যখন আমাকে বললো যে নো সুনার হ্যাড আই গন টু স্কুল, আমি স্কুলে যেতে না যেতেই দ্য অ্যাসেম্বলি স্টার্টেড, শুরু হয়ে গেছিলো। এখন এবার আসো দ্বিতীয় আমাদের 7ম নাম্বার রুলস, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড থাকলে আগে ছিল এ কমার জায়গায় দেন ছিল, এখন কমার জায়গায় হবে হোয়েন, সব সেম। এখন একটা দিই, স্কার্সলি হ্যাড আই গন টু স্কুল, আমি স্কুলে যেতে না যেতেই, হোয়েন দ্য টিচার খেম ইন দ্য ক্লাস, এরকম একটা বলতে পারি যে কখনো আমি স্কুলে যেতে না যেতেই অনেক ঘটনা করতে পারে। আপনি বলেন না, আপনি যে কোনো একটা উত্তর লিখবেন শুধু রুলস অনুযায়ী। আমাদের স্যার বলতো, আমাদের বাবুশঙ্কর স্যার আমাদের প্রাইভেট স্কুলের স্যার ছিলেন, ফুলগুলি সরকারি প্রাইভেট স্কুল, যেটা ফেনী জেলার মধ্যে। উনি বলতেন যে তোমরা প্রত্যেকটা কম্বিনেশন করার জন্য একটা স্টোরি ক্রিয়েট করবা মনের মধ্যে। তো স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড থাকলে তখন কমার জায়গা হবে হয়েন, আগে ছিল দেন, ওই নো সুনার হেডের বেলায়। এখন শুধু হয়েন হবে, বাকিটা সেম। এখন আপনি স্কুল যাওয়ার পর দেখলেন স্কুলে যেতে না যেতেই আপনাদের স্কুলে যে বেল আছে, বা যে বেলটা দিয়ে দিয়েছে, বা ক্লাস শুরু হয়ে গেছে, অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে, এরকম হতে হবে। আর দ্য স্কার্সলি হ্যাড আই গন টু স্টেডিয়াম, আমি স্টেডিয়ামের মধ্যে গেলাম যেতে না যেতেই, when the match started between বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এরকম বলতে পারেন। তাহলে হয়নের বেলায় আপনার একটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ক্রিয়েট করে দিলেই আপনার উত্তর হয়ে যাবে। শুধুই এটার সাথে একটা মিল রাখতে হবে, একটা চেনের মতো রাখতে হবে মিল। এরপর আসেন, এখন এটা আমাদের মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্টটা হচ্ছে ইট ইজ টাইম। এখন আপনাকে বললো যে এমন একটা উপযুক্ত টাইম বা সময়, তাহলে ইট ইজ টাইমের পর আপনি শুধু একটা প্রিপোজিশন টু নিয়ে আসবেন। আমরা জানি টু এর পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে ইট ইজ টাইম, এটা উপযুক্ত সময়। কিসের সময়? এখন ভাত খাওয়ার সময়, বা খেলার সময়, ঘুমানোর সময়, পড়ার সময়, এটা লিখে দিলে হইলো ইট ইজ টাইম, বা ইট ইজ হাই টাইম টু প্লে, ইট ইজ হাই টাইম টু ইট, ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক, ইট ইজ হাই টাইম টু এক্সারসাইজ, ইট ইজ হাই টাইম টু প্লে। শেষ, ওই প্লেইং লাগাই দিয়েন না, আবার শুধু ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে, টু এর ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। এখন ইট ইজ হাই টাইমের বেলা আরেকটা চেঞ্জেস আছে, যদি কখনো অবজেক্ট থাকে, ইট ইজ টাইম উই, এটা কি অবজেক্ট আছে না, ইট ইজ টাইম উই, বা অবজেক্ট থাকলেই তখন আপনারা এই ভার্বটা এখন আর ওই প্রেজেন্ট ইট ইজ টাইম উই, এখন আর তখন আর টু আসবে না, শুধু এই টু এর পরিবর্তে তখন দেখা যাবে যে ভার্ব যেটা আছে এটা ভার্বের বি টু বা ফার্স্ট ফর্ম হয়ে যাবে। যেমন ইট ইজ টাইম, এটাই সময়, উই ওয়েন্ট টু স্কুল, আমাদের স্কুলে যাওয়ার। তাহলে এই ওয়েন্ট ছিল গো, ওয়েন্ট, গন, তাহলে এই ওয়েন্টটা হয়ে গেছে, এটা ছিল ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে ওয়েন্টটা আসলো কোথা থেকে? কখন যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে অবজেক্ট থাকে তখন এই কাজটা হয়ে যাবে। অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো আরও মজার জিনিস। অ্যাজ ইফ, অ্যাজ দো। এখন অ্যাজ ইফ, অ্যাজ দো
এটা দ্বারা যেন বোঝায়, অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যেন বোঝায়। কখনো যদি এটা অ্যাজ ইফ অ্যাজ দো থাকে তখন মনে রাখবেন যে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় উত্তর হয় ফার্স্ট ইনডিফিনিট। আবার উত্তর প্রথম অংশ যদি মানে আপনার প্রশ্নের অংশটা যদি ফার্স্ট ফর্মে থাকে, ফার্স্ট ইনডিফিনিট ফর্মে থাকে তাহলে উত্তর হবে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। মজার জিনিস। কি বলছি আমি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট হবে, ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে। যেমন একটা আছে, হি ইজ অ্যাজ ইফ হি টেলস দ্য টপিক, সে এমনভাবে বলছিল যেন, অ্যাজ ইফ যেন, হি টেলস দ্য টপিক, সে এমনভাবে কথাগুলো বলছিল যেন, হি হি এখন হি এর পরে আমাদের এটা নো হওয়ার কথা ছিল, নো হওয়ার কথা ছিল কিন্তু নিউ হয়ে গেল কেন? ওই ফার্স্ট ফর্ম হতে হবে, কারণ আমরা ফার্স্ট ইনডিফিনিট করবো। তাহলে অ্যাজ ইফ হি টেলস দ্য টপিক, সে এমনভাবে কথা বলছিল যেন, এটা কি সে আছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, কেন টেলস দেখছেন, দেখছি। তাহলে অ্যাজ ইফ হি টেলস দ্য টপিক, সে এমন কথা বলছিল যেন হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। তাহলে বুঝতে পারছেন। এখন আসেন অ্যাজ ইফ, সে এমন, অ্যাজ ইফ হি টোল্ড দ্য ম্যাটার, সে এমনভাবে কথাগুলো বলছিল, অতীতে ছিল, অতীতে হইলে তখন আবার কি হয়ে যাবো, ফার্স্ট পারফেক্ট হয়ে যাবো। হি হ্যাড নোন এভরিথিং, সে যেন সব জানতো। তাহলে হি হ্যাড নোন এভরিথিং, কি ছিল আগে, ছিল নো, নো থেকে নিউ হয়েছে, এরপরে গেছে নোন। তাহলে মজা মজা। এখন আসেন, কখনো এটা আমি একটু প্র্যাকটিস করার সময় পাইছিলাম, সেটা হচ্ছে ব্যক্তি যে বেলায় প্রোনাউন হিসেবে হু বসে, বস্তুর বেলায় হুইজ বসে, এটা সবসময় লাগবে। এরপরে রুল নাম্বার 11 হচ্ছে উইদাউটের উত্তর হবে নেগেটিভ সেন্টেন্স। এখন আমাদের বললো যে উইদাউট প্র্যাকটিসিং ক্রিকেট, তুমি প্র্যাকটিস ছাড়া ইউ উইল নট অ্যাচিভ 50, তুমি 50 উঠাতে পারবা না, 50 মারতে পারবা না। তাহলে উইদাউটের পর একটা নেগেটিভ সেন্টেন্স বসে। এবার আসেন, দিস ইজ দ্য প্লেস, এরকম যদি বলে দিস ইজ দ্য প্লেস, এর উত্তর এর বেলায় এখন দিস ইজ দ্য প্লেস, ইট ইজ দ্য প্লেস লিখতে পারে, বা ইট ইজ দ্য প্লেস বা দ্য প্লেস, এরকম যদি কখনো বসে তখন এরপরে হয়ার বসে, ইট ইজ প্লেস হয়ার, এরপরে আমরা একটা টেন্স অনুযায়ী উত্তরটা দিব। মন্তলা ইজ দ্য প্লেস, মন্তলা হলো একটি গ্রাম, হয়ার আই ওয়াজ বর্ন, তাহলে উত্তরটা কিভাবে দিচ্ছি, আমার টেন্স অনুযায়ী দিচ্ছি। আমি জন্মগ্রহণ করছিলাম অতীতে, আমি কি এখন জন্মগ্রহণ করছি না, অতীতে করছি, তাহলে অতীতের উত্তরটাই দিতে হবে, ফার্স্টেই দিতে হবে উত্তরটা। তো তখন আমাদের প্লেস যেহেতু প্লেসের জায়গায় আমি কি লিখবো, হয়ার লিখবো। এখন আসেন একেবারে শেষের পর্যায়ে চলে গেছি আমি। এরপর আসেন, এটা বেশি লাগে না, এটা লাগবে যখন টাইম বুঝায়, ইট ইজ টাইম, ইট ইজ না, ধরেন এক সময় লিখতে পারে যে ইট ইজ 2009, ইট ইজ 1971, এটা হচ্ছে 1971 সাল। হোয়েন, এবার উত্তরটা এখন ওই অতীত হলে অতীতে উত্তর দিবেন, কারণ সালটা অতীতের, উত্তরটা অতীতের হবে। যেমন ইট ইজ 1971 হোয়েন উই গট ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা পেয়েছি। তাহলে উত্তরটা হবে এই বাক্যের অর্থ অনুযায়ী, বাক্যটা অতীতের বুঝালে অতীতে উত্তর মারি দিবেন, শেষ। এবার আসেন, বাক্যে যদি উড, দ্যাট, আই উইশ এসব কল্পনা বোঝায়, তখন কোনো কিছু বাদ দিই, কখনো কি আপনারা দেখছেন সাবজেক্ট আইর সাথে অয়ার বসে না, আইর সাথে ওয়াজ বসে, কিন্তু এই এখানে সকল সাবজেক্টের সাথেই অয়ার বসবে যখন এটা অবাস্তব বা কল্পনা বোঝাবে। আই উইশ আমার স্বপ্ন, আই ওয়ার কিং আমি যদি একজন রাজা হতাম, তাহলে ওয়াজ আর তখন আর হবে না, সকল সাবজেক্টের সাথে অয়ার হয়ে যাবে, খালাস, ফোন নাম্বার শেষ। এবার আসেন সর্বশেষটা দিয়ে আমাদের হয়ে যাবার কথা, সেটা হচ্ছে উইথ দ্য ভিউ টু, যদি কখনো বাক্যে থাকে তাহলে এরপরে 12 একটা প্রেজেন্ট ফর্ম বসে, এটা দ্বারা উদ্দেশ্য বোঝায়। আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, আমি ছিলাম অনেকটা বিপজ্জনক বা ভয়াবহ অবস্থায়। হি কেম হিয়ার, সে এসেছিল, উইথ দ্য ভিউ টু, কিসের উদ্দেশ্যে, হেল্পিং মি, আমাকে সাহায্য করতে, শেষ। এবার আনটিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত না,
তাহলে প্লিজ ওয়েট হিয়ার, অবস্থান করো, আনটিল যতক্ষণ পর্যন্ত না আই কাম, আমি আসছি। তাহলে আই ক্যাম, আই ব্যাক, আই রিটার্ন দিতে পারেন। এবার আসে ইফের ব্যবহার। ইফ তিনটা ব্যবহার আছে। প্রথমত ইফ যদি তখন বাক্যের মধ্যে থাকে, ইফ যদি বাক্যের মধ্যে থাকে, ইফ প্রথমটা হচ্ছে ইফ, ইফ যদি থাকে বাক্যে, বাক্যে তখন যদি প্রেজেন্ট বোঝায়, ইফ হি রিডস অ্যাটেনটিভলি, সে যদি ভালো করে পড়ে, তাহলে কি হবে? হি উইল গেট জিপিএ 5। তাহলে এই বাক্যে যদি ব্যবহার হয় এবং এটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়, তাহলে উত্তর হবে সাবজেক্ট প্লাস উইল, এরপরে একটা ভার্ব প্রেজেন্ট ফর্ম বাকি অংশ, বাকি অংশ, সাবজেক্ট প্লাস উইল ভার্ব প্রেজেন্ট ফর্ম বাকি অংশ। ইফ যদি আমাদের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের সাথে বসে, ইফ হি রিডস অ্যাটেন্টিভলি, সে যদি পড়ে ভালো করে, হি উইল গেট এ জিপি 5। এখন আমাদের যদি বাক্যে ইফ যদি এবার ফার্স্ট হিসেবে ব্যবহৃত হয়, ইফ যদি সে যদি পড়তো, হি রিড, সে যদি পড়তো, অ্যাটেন্টিভলি, সে যদি পড়তো অ্যাটেন্টিভলি, হি উড পাস in the exam, he read attentively, if he read attentively he would pass in the exam। সে যদি ভালো করে পড়তো, অতীতে পড়তো, তাহলে সে পাস করতো। তাহলে এই উড তখন আগে ছিল সাদের পরে উইল, এখন হয়ে যাবে সাদের পরে উড, আর ফেজান বসবে। এবার আসেন থার্ড নাম্বার রুলস, এটা করে আমাদের কম্পিটিশানে শেষ হয়ে যাবে মোটামুটি ইনশাল্লাহ। এরপর আপনারা শুধু বাক্য প্র্যাকটিস করবেন। বাক্যে যদি ইফ থাকে এবং বাক্যর মধ্যে যদি ইফ এর সাথে একটা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বা ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে, তখন থাকলে উত্তর হবে সাবজেক্ট উড হ্যাভ, ভার্বের বি3। যেমন ইফ হি হ্যাড রিড, ইফ হি হ্যাড রিড, ইফ হি হ্যাড রিড, সে যদি পড়তো, হি উড হ্যাভ ফার্স্ট, না ফার্স্ট হইতো না, ফার্স্ট ইন দ্য এক্সাম না, হ্যাঁ ফার্স্ট হয়ে যাবে কই। তো বুঝতে পারছেন, কখন যদি ফার্স্ট পারফেক্ট হয় তখন উত্তরটা হবে সাবজেক্ট উড হ্যাভ, ভার্বের বি3। আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, তো ধন্যবাদ। আমরা যদি আরও ভিডিও চান আমাকে নক করবেন, আমার ফেসবুক আইডির নাম হচ্ছে সাকিবুল ইসলাম, এবং আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।